খাদ্যে মূল্যস্ফীতি কমাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। কিছু পণ্যের শুল্ক কমানো আর ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানেও মিলছে না সাফল্য। এতে ক্ষোভ বাড়ছে ক্রেতার। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণে কঠোর হতে বলছে ক্যাব। অন্যদিকে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলায় জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই বাজারে বিভিন্ন পণ্যের দাম কমেছিল, তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। পরে ডিম, সবজি, চাল, পেঁয়াজ, আলুর দামে অস্থির হয়েছে বাজার। দুই অঙ্কে পৌঁছে যাওয়া খাদ্য মূল্যস্ফীতির লাগাম টানতে বিভিন্ন ভোগ্যপণ্যের আমদানি শুল্ক কমায় সরকার। তবে বাজারে প্রভাব নেই, এমনকি তদারকিরও সুফল মিলছে না। তাতে অসন্তোষ বেড়েছে ক্রেতার। আমরা তো কোনো পরিবর্তন দেখছি না, আরও সব জিনিসের দাম বৃদ্ধি দেখছি। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের এখনো নাগালের বাইরে সবকিছুই। বহিরাগত যে বড় বড় খামারগুলো আছে ওটা তো আর আমরা বলতে পারবো না, আমরা বিক্রি হয় কিনার উপর নির্ভর করে। সরকারি পদক্ষেপের প্রভাব না পড়ায় বুধবার পিকেএসএফ এর এক অনুষ্ঠানে আক্ষেপ করেন অর্থ উপদেষ্টা। সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না, অতগুলো হবে প্রচুর কষ্ট করে 500 টাকা নিয়ে গেল, 2 মুঠা এসে পেল, তার স্যাটিসফ্যাকশন হয়। তো আমরা চেষ্টা করছি। শুধু জরিমানায় বাজার নিয়ন্ত্রণ কঠিন বলে মনে করে ক্যাব। এজন্য কঠোর আইনের প্রয়োগ চায় সংগঠনটি। শুধুমাত্র জরিমানায় কিন্তু একক শাস্তি নয়, এর বাইরে অন্যান্য কারাদণ্ড দেওয়ার বিধানগুলো কিন্তু চালু করা যেতে পারে। আইনের যে বিধান যেভাবে আছে সেভাবে যদি প্রতিপালন করা হয়, তাহলে হয়তো আজকে এই যে দাম বাড়ানোর হেডিক অথবা অতি মুনাফা লাভের যে মনোভাব, যেটা সামাজিক সংক্রমণ ঘটেছে, এটা এতদূর গড়াতো না। পণ্যের সরবরাহ ঠিক রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। এক মাথা থেকে আরেক মাথায় নানাভাবে পণ্য পরিবহন হয়, এবং সেখানে কিন্তু আমরা শুনছি বিভিন্ন সময় যে পুলিশের যে উপস্থিতি এবং নিরাপত্তা যারা নিশ্চিত করতে চান তাদের উপস্থিতি কিন্তু সেভাবে শক্তিশালী না। বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে একসাথে কাজ করতে হবে। 2023 সালের শুরু থেকেই সার্বিক মূল্যস্ফীতি 9% উপরে, যার ধারাবাহিক প্রভাব পড়েছে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে ঢাকা, বগুড়া ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, চাল, আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের বাজারের দাম কেমন দেখছেন? দেখুন, আপনাকে শুরুতে বলে রাখি, শুধু চাল, আলু, পেঁয়াজ না, বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম কিন্তু চড়া। আমি এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছি। যদি একটু সকালে চিত্র তুলে দেখাই, যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এবং বেশিরভাগ ক্রেতা কিন্তু পুরো সপ্তাহের বাজার করার জন্য শুক্রবারে ভিড় করে বাজারে, এবং ক্রেতা সমাগমও বেশি, বিক্রেতাদের অতি মনোভাব প্রবণতাও বেশি বলে অভিযোগ থাকে ক্রেতাদের। আমি প্রথমে যদি চালের বিষয়টা আসি, বাজারে কিন্তু চালের কোনো সংকট নাই, কিন্তু একজন ক্রেতা হিসেবে যখন কিনতে যাওয়া হচ্ছে তখন কিন্তু কয়েক মাস আগের তুলনায় বাড়তি দাম গুনতে হচ্ছে। আমরা যদি টিসিবির হিসাবটা দেখি, তাহলে গত এক মাসে 7% এবং গত বছরে একই সময়ের চেয়ে প্রায় 12% বেশি চালের দাম বৃদ্ধি পেয়েছে। এবং সেক্ষেত্রে মোটা চালের কিন্তু 55 টাকার নিচে নাই এবং 70 টাকার উপরে কিন্তু সরু চাল কিনতে হচ্ছে। এবং গতকালকে কিন্তু খাদ্য উপদেষ্টা ব্রিফিং করেছিল, সেখানে কিন্তু খাদ্য উপদেষ্টা বলেছিলেন প্রায় 1.5 লাখ টন চাল আমদানির জন্য এলসি খোলা হয়েছে, তারা এটা নিয়ে প্রস্তুত আছে। তবে চাল নিয়ে দামটা কমানোর জন্য আমন মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে, অর্থাৎ আমরা বলতে পারি যে আরও প্রায় 1-1.5 মাস পরে চালের দামটা একটু নাগালে আসবে বলে আমরা মনে হচ্ছে। আর যদি আলুর দামটা বলা হয়, আলু পেঁয়াজের দামটা কিন্তু এখনও চড়া, অর্থাৎ 150 টাকার উপরে কিন্তু পেঁয়াজের কেজি, আলুর কেজি কিন্তু 60 টাকার উপরে। যদিও এটা নিয়ে ব্যাপক অভিযান বা তদারকি যাই করেন না কেন, বাজারে কিন্তু কোনো প্রভাব নেই। এবং আপনি প্রতিবেদনে যেমনটা দেখছিলেন, সার্বিক মূল্যস্ফীতি কারণে মানুষের চাপের মধ্যে রয়েছে। এর প্রভাবে কিন্তু সব ক্ষেত্রে মানুষই, শুধু যে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ তা না, সব শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু একটা নেতিবাচক বা একটা বাজারে আসলে যে চাহিদার তুলনায় যে পরিমাণ পণ্য কেনার কথা, সেই পরিমাণ পণ্য কিনতে পারছেন। এর পাশাপাশি যদি বলা হয়, সবজির বাজারটা কিছুটা হলেও স্বস্তি রয়েছে, যেহেতু সরবরাহ ভালো হচ্ছে এবং যত
দিন যাবে এই শীতের মৌসুমে সবজিটা বাজারে আসলে দামটা নাকি আরও কমবে, এমনটাই বলছেন এখানে যারা বিক্রেতা তারা। এর পাশাপাশি মাংসের বাজারেও যদি কথা হয়, মাংসের বাজার কিন্তু গরুর মাংস, খাসির মাংস কিন্তু মাংসের বাজার কিন্তু চড়া। গরুর মাংস 750, খাসির মাংস 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর নতুন আরেকটি আতঙ্ক তৈরি হচ্ছে, বাজারে কিন্তু ভোজ্য তেলের সরবরাহ সংকট, অর্থাৎ আমরা যদি আরও নির্দিষ্ট করে বলা হয় সেক্ষেত্রে কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করার চেষ্টা করছে বলে যারা বিক্রেতা যারা ক্রেতা তাদের অভিযোগ, যে তারা গত কয়েক সপ্তাহ তুলনায় বাজারে আসলে যে এই সপ্তাহে যে বোতলজাত তেল সেটা কিন্তু তুলনামূলক কম পাচ্ছে, এবং যারা বিক্রেতা তারা বলছে কোম্পানি অর্থাৎ যারা বিপণনকারী প্রতিষ্ঠান সেখান থেকে কম দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ভোজ্য তেলে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে, এবং এর মূল বিষয়টা হচ্ছে দাম বাড়ানোর পায়তারা। যদিও সরকার তেল আমদানি শুল্ক কমানোর কথা বলছে। যদি এক কথায় আপনাকে বলা হয়, তেল, আলু, পেঁয়াজ, চাল বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম চড়া। মানুষের স্বাদ ও সাধ্যের মধ্যে সমন্বয় ঘটানোই কিন্তু এখন সবচেয়ে বড় বিষয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শুধু তদারকি নয়, কার্যকর এবং সঠিক তদারকির দাবি এখানে যারা ভোক্তা সাধারণ বাজার করতে আসছে তারা সব শ্রেণী মানুষের দাবি যে সঠিক এবং কার্যকর যাতে তদারকি করা হয়, যাতে মানুষের কিছুটা হলেও স্বস্তি হয়। যদিও সবজির বাজারে কিছুটা স্বস্তি মিলছে, এছাড়া বেশিরভাগ নিত্যপণ্যের দামই সপ্তাহের ব্যবধানে বা মাসের ব্যবধানে কিন্তু চড়া রয়েছে। মূলত এই ছিল রাজধানীতে বাজার পরিস্থিতি থেকে সর্বিক চিত্র। জি শাহিদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বগুড়াতে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়া তো সবজির একটি বড় হাব, সেখানে দাম কেমন দেখছেন সবজির? বগুড়া উত্তরবঙ্গের মধ্যে সবজি উৎপাদনে কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে। আপনি জানেন যে শীতকালীন সবজির কিন্তু মৌসুম শুরুর আগে থেকে এখানে কিন্তু চাষাবাদ শুরু হয়, এবং চাষাবাদের যে সবচেয়ে বড় যে মোকাম এবং সবচেয়ে বড় যে হাট সেটি কিন্তু হলো বগুড়ার মহাস্থান হাট। আমরা সেই মহাস্থান হাট থেকে খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে আসলে আজকে কিন্তু সবজির শীতকালীন যে সবজি তার সরবরাহ রয়েছে, আমদানি রয়েছে, এবং ক্রেতা বিক্রেতার সমাগমও কিন্তু বেশ ভালো রয়েছে, যার কারণে বিক্রি বাট্টাও কিন্তু বেশ ভালো হচ্ছে। এবং খুব গেল সপ্তাহের তুলনায় যতদূর জানতে পেরেছি ফুলকপি, বাঁধাকপি, মূলা, এছাড়া অন্যান্য যে শীতকালীন শাকসবজি রয়েছে সেগুলোর দাম কিন্তু কেজি প্রতি 2। আমরা যেখানে রয়েছে সেটি হলো বগুড়ার সবচেয়ে বড় রাজাবাজার পাইকারি বাজার। এই পাইকারি বাজারে সবচেয়ে বড় রাজাবাজার পাইকারি বাজার, এই পাইকারি বাজারে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে মহাস্থান হাটের তুলনায় আসলে যে বেগুনটি তারা মহাস্থান হাটে বিক্রি করেছে, মহাস্থান হাটে যে বেগুন বিক্রি হয়েছিল আসলে সেই বেগুনটি আজকে পাইকারি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে আপনার 40 থেকে প্রকারভেদে 40 থেকে 60 টাকা দরে, এবং অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে সেগুলোর কিন্তু একই অবস্থাও দেখছি, একই প্রায় কেজি প্রতি আমরা 3 থেকে 4 টাকা পর্যন্ত বাড়তে দেখেছি। আসলে এই ডিম এবং অন্যান্য যে দেখেছি আসলে এখানকার যারা ভোক্তা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে এখানে মনিটরিং এর অভাবে তারা সুফলটা পাচ্ছে না, যার কারণে শাকসবজির বাজারে কিংবা অন্যান্য যে যে প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকভাবে মনিটরিং না করার কারণে কিন্তু তারা এই দুর্ভোগটা পোহাতে হচ্ছে। এবং আমরা জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তাদের লোকবল সংকটের কারণে একই সাথে পৌরসভা এবং অন্যান্য যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোর কাজ বন্টন হওয়ার কারণে তারা কিন্তু ঠিকভাবে সেই সময়টা দিতে পারছেন না বলে আমরা জানতে পেরেছি। এবং এই ছিল আসলে আমার কাছে বগুড়ার পাইকারি বাজার থেকে সর্বশেষ। জজিফ, আপনিও আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন সহকর্মী আল আমিন। ইলিশ সহ কি পরিমাণে মাছ আসছে আড়তে, আর দামের কি অবস্থা? জি আসলে দেখুন, বরিশালে কিন্তু ইলিশের সরবরাহ কমেছে, যার ফলে কিন্তু ইলিশের দামও বেশ বেড়েছে। খুচরায় কিন্তু 200 থেকে 250 টাকা পর্যন্ত ইলিশের দাম বেড়েছে। এছাড়া ইলিশের আমদানি যখনই কম থাকে তারপরে কিন্তু আমরা দেখি যে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছেরও কিন্তু দাম বেড়ে যায়। সেক্ষেত্রে আজকে যখন আমরা সকালে বাজারে এসেছিলাম তখন আমরা দেখেছি আসলে ইলিশের বাজার বেশ চড়া দামে ইলিশ বিক্রি হচ্ছে, এবং
যারা পাইকারি বা আড়তদার যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে বাজারে ইলিশের বেশ সংকট। শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ইলিশ আসছে না বাজারে এবং জেলেরাও ইলিশ পাচ্ছেন না, যার ফলে কিন্তু ইলিশের দাম বেড়েছে। তারা যেটি বলছেন যে আসলে প্রতি এই বাজারে বরিশাল নগরীর যে পোর্ট রোড যে পাইকারি মৎস্য আড়তটি রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন গড়ে 600 থেকে 700 মণ ইলিশ আসে, সেখানে কিন্তু এখন আসছে 100 থেকে 200 মণের মতো ইলিশ আসছে, যার ফলে কিন্তু দামও বেশ চড়া। আজকে যদি খুচরা বাজারে কথা বলি 500 থেকে 600 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি কেজি 1200 টাকা দরে বিক্রি হচ্ছে এবং 800 থেকে 900 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং 1 কেজি যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু 1850 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং 1.5 কেজি যে ইলিশগুলো রয়েছে সেগুলো 2600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি যে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ চড়া দাম। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 250 টাকা কেজি, রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 320 এবং কাতল মাছ বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা এবং চিংড়ি বিক্রি হচ্ছে 700 থেকে 800 এবং বড় চিংড়ি বিক্রি হচ্ছে 1200 টাকা পর্যন্ত। পোমা মাছ আমরা দেখেছি 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আসলে মাছের বাজার বেশ চড়া রয়েছে এবং আজকে কিন্তু বেশ ক্রেতাদের সমাগম রয়েছে। বিক্রেতারা বাজারে রয়েছেন, খুচরা এবং পাইকারি যারা বিক্রেতা রয়েছে তারাও কিন্তু বাজারে আসছেন, যার ফলে কিন্তু আসলে ক্রেতাদের সমাগম বাড়ার সাথে সাথে কিন্তু বিক্রেতারাও কিন্তু তাদের যে মাছ সেই মাছের দাম বাড়িয়ে দিয়েছেন এমনটাই অভিযোগ করেছেন এবং তারা যেটি বলছেন যে সিন্ডিকেট করে কিন্তু আসলে মাছের দাম বাড়ানো হচ্ছে। তারা বলছেন, ব্যবসায়ীরা বলছেন মাছ পাওয়া যাচ্ছে না, কিন্তু বাজারে কিন্তু সব ধরনের মাছই দেখা যাচ্ছে, কিন্তু যখন ক্রেতারা কিনতে যাচ্ছেন তখনই বলা হচ্ছে যে আসলে মাছের দাম বেড়ে যাচ্ছে। তো ইলিশের বিষয়টি যদি আমরা একটু বলি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ইলিশের যে সরবরাহ সেই সরবরাহের ঘাটতি থাকার কারণে কিন্তু বরিশালের এই যে পোর্ট রোড যে বাজারটি রয়েছে সেই বাজারে কিন্তু সব ধরনের মাছের দামই কম বেশি বেড়েছে। এছাড়া আমরা কিন্তু সবজির বাজারে গিয়েছিলাম, সবজিতে বেশ একটা স্বস্তি রয়েছে, আলুতেও 5 টাকা কমেছে। সব মিলিয়ে কিন্তু আসলে বাজারে যে দাম তাতে কিন্তু মাছের দাম চড়া, তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি এসেছে এবং আলুতে 5 টাকা কমেছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে ঢাকা, বগুড়া ও বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। খাদ্যে মূল্যস্ফীতি নিয়ে কথা বলতে এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনি নিশ্চয়ই দেখছিলেন যে বর্তমানে নিত্যপণ্যের যে মূল্যস্ফীতি সেটি একেবারেই লাগামহীন হয়ে উঠেছে। শুরুতেই আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাই, এই মূল্যস্ফীতির লাগাম টানতে সরকার আর কি করতে পারে? দেখুন, সরকার যেটা করে সেটা খুব ইফেক্টিভলি ফলোদয় হয়, অর্থাৎ যেটা করতে চাই ইন্টেনশন যদিও ভালো কিন্তু সেটা বাস্তবায়ন সঠিকভাবে হচ্ছে। যেমন কিছুক্ষণ আগে বলা হয়েছে যে এখানে বিভিন্ন পণ্যের শুল্ক মওকুফ করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু বাজারে তার কোনো প্রভাব নাই। আমরা অতীতেও দেখেছি যে চালের শুল্ক মওকুফ করা হয়েছে কিন্তু চাল আমদানিও হয়েছে, কিন্তু বাজারে তার প্রভাব নাই। বাজারে যে বাড়তি সেটা বাড়তি দাম আমাদের ভোক্তাদের দিতেই হয়েছে। তা এখন দেখতে হবে যে এই যে আমাদের খাদ্য মূল্যস্ফীতি, বিশেষ করে চাল, ডিম, পেঁয়াজ, আলু এবং সবজি, কিছুদিন ধরে এইগুলো নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, কারণ খাদ্য বাস্কেটে এইগুলোই ভার অনেক বেশি। তো আমি চালের কথা বলি যে চাল এখন উৎপাদন মৌসুম না, এটা হলো লিন পিরিয়ড, মানে লিন পিরিয়ড নিষ্ফলা সময় যেটাকে আমরা বলি। তো 5 মাস আগে বোরো ধান হয়েছে, বোরো ধান কাটা হয়েছে, এরপরে আমাদের আউশ ধানটা মার খেয়েছে বন্যার কারণে, কাজে সরবরাহটা কম, কিন্তু সে অনুযায়ী আমাদের যেই আমদানি করা দরকার ছিল সেই আমদানিটা হয় নাই। যদিও খুব অল্প সময় হলো, 2-4 দিন আগে থেকে বলছে যে আমদানি করা হবে 3 লাখ টনেরও বেশি, 3,27,000 টন চাল আমদানির ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে ট্যারিফ ছাড় দেওয়া হয়েছে। এমন একটি পরিস্থিতিতে আমদানি খুব বেশি একটা উৎসাহিত হয়েছে বলে মনে হয়, খুব বেশি আমদানি হচ্ছে বলেও মনে হয় না, কারণ আমদানি মূল্য যা সেটা বাংলাদেশে এখন যে দাম সেটার মধ্যে খুব বড় একটা পার্থক্য নাই।
তা এই পরিস্থিতিতে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, কারণ এটা তো আশ্বিন কার্তিক মাসে সাধারণত দামটা একটু বেশি থাকে। অগ্রহায়ণ মাসে আরো 15 দিন পরে চাল বাজারে আসতে শুরু করবে, আমনের চাল বাজারে আসবে এবং তখন কিছুটা কমবে। আরেকটি বিষয় হলো যে আপনি আলুর কথা বলেছেন, আলু কিন্তু আমিও জানি যে বাজারে আলু প্রায় 70 টাকা বা 70 টাকা কেজি। আপনাদের রিপোর্টাররাও বলেছেন যে অনেক দাম। তার কারণ হলো যে গত বছর যে আলুর উৎপাদন হয়েছিল সেটা অনেকেই বলছে যে সাধারণত যে উৎপাদন হয় তার চেয়ে কম, এবং এবছর কোল্ড স্টোরেজ গুলাতেও আলু যে রাখা হয়েছে সংরক্ষণ সেটারও পরিমাণ কম। তবে এখন আলু যেই পরিমাণে বাজারে চাহিদা সেই পরিমাণে সংরক্ষণাগার থেকে কোল্ড স্টোরেজ গুলা থেকে সেই পরিমাণে আসছে না, যার জন্য বাজারে দামটা বেশি। কিন্তু আর 1 মাস পরে এবার কিন্তু আলুটা ওই আগাম আলু যেটা আমরা আশা করছিলাম সেটা এখন হচ্ছে না, কারণ আলুটার এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আলুর বীজ বোনা এটা একটু দেরি হয়ে গেছে। কাজে হয়তো আরো জাহাঙ্গীর আলম, এই ক্ষেত্রে একটু জানতে চাই, আপনি অনেকগুলো কারণই এখানে সামনে এনেছেন এবং আমদানির যে বিষয়টি বলছিলেন যে আমদানিও সেই পরিমাণে হচ্ছে না বা দামও প্রায় পাশাপাশি পড়ে যাচ্ছে, এক্ষেত্রে আমদানি নির্ভর না হয়ে কি আমাদের স্বনির্ভর হওয়ার কোনো সুযোগ আছে কিনা? একমাত্র এই সংকটের সমাধানের একমাত্র পথ হলো আমাদের উৎপাদন। চালের ক্ষেত্রে আমরা বলতে পারি যে চালের ক্ষেত্রে যে উৎপাদন আছে, যদি ঝড় ঝঞ্ঝা না হয়, অনাবৃষ্টি না হয় এবং বন্যা না হয়, তাহলে প্রাকৃতিক ক্ষতি দুর্ভোগ না হলে আমাদের চালের উৎপাদনে কোনো ঘাটতি থাকে না। এবং আলুর উৎপাদনও যদি স্বাভাবিক হয় তাহলে উৎপাদনে আমরা অনেক সময় আমরা 1,10,00,000 টন পর্যন্ত আমাদের উৎপাদন হয়। তারপরে পেঁয়াজের উৎপাদনে আমাদের কিছু ঘাটতি আছে, যে কারণে অনেক সময় পেঁয়াজের দামটা ওঠানামা করে। কিন্তু শাকসবজির কথা যে বলা হলো, যে শাকসবজি কিন্তু এখন আগাম সবজি যেটা এটা আসতে শুরু করেছে, আর 10 দিন পরে দেখা যাবে যে সবজি এত বেশি শীতকালীন সবজি বাজারে আসছে যে যেটা আমাদের কৃষক তার উপযুক্ত দাম পাচ্ছে না। তো কাজেই এটা খুব স্বাভাবিক, আমাদের কৃষি পণ্যের দাম কখনো বাড়ে কখনো কমে, উৎপাদন মৌসুমে দাম কমে এবং লেইন পিরিয়ড যেটা নিষ্ফলার সময় সেই সময়ে হয়তো দামটা একটু বাড়ে। তো তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর স্বাভাবিকভাবে এই আমাদের যেই ইনফ্লেশন রেট, হাই ইনফ্লেশন রেট এবং তার সঙ্গে আমাদের টাকার অবচয়, এগুলোর কারণে স্বাভাবিক মূল্যস্ফীতি বেশি এবং সেই কারণে খাদ্য মূল্যস্ফীতিও বেশি। কিন্তু যখন লেট পিরিয়ডটা চলে যাবে তো কিছুটা কমে আসবে, খাদ্য মূল্যস্ফীতিও কমে আসবে, চালের দামও কমে আসবে। কাজে আমাদের তো উচিত হবে সরকারের যে বিদেশ নির্ভরতা কমিয়ে আমদানির উপর নির্ভর না করে আমাদেরকে উৎপাদন বাড়িয়ে দেয়া এবং উৎপাদন বাড়ানোর জন্য আমাদের কৃষকদেরকে সহায়তা। জনাব জাহাঙ্গীর আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। উচ্চ তাপমাত্রা, খরা, লবণাক্ততা, অসময়ের ভারী বৃষ্টিতে বদলে যেতে পারে দেশের কৃষি ক্যালেন্ডার। আবহাওয়ার অসম আচরণে আগামী 2 যুগ পর উত্তর মধ্যাঞ্চলের 22 জেলায় ফসলের উৎপাদন 25% কমতে পারে। জলবায়ু গবেষকরা বলছেন খাদ্য ঘাটতি মোকাবেলায় পরিকল্পনা নেওয়ার এখনই সময়। গেল 4 বছরে অস্বাভাবিক হয়ে উঠেছে আবহাওয়া। বর্ষায় বৃষ্টি কমছে, আবার অসময়ে হচ্ছে অতি ভারী বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 2020 সালে 20 ভাগ বেশি বৃষ্টি হলেও 2021-এ কমে হয়েছে 79 ভাগ। এবছর বৃষ্টি কম হয়েছে 81 ভাগ। জলাধার আর বন উজাড়ে বিপর্যয়ের মুখে উত্তর পশ্চিমাঞ্চলে 22 জেলা। উত্তরে খরার মুখে পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ সহ 8 জেলা। খুলনা বিভাগে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ 4 জেলা, সঙ্গে আছে ঢাকা বিভাগের গাজীপুরও। অন্যদিকে খরা ছাড়াও বন্যার ঝুঁকিতে রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়া। একই সংকট চট্টগ্রামের 3 পার্বত্য জেলায়। ক্রপ ক্যালেন্ডার আপনার আছে, বছরের পর বছর ধরে আমরা প্র্যাকটিস করছি, সেই ক্রপ ক্যালেন্ডারগুলির টাইমিং নষ্ট হয়ে যাবে না? তা আপনাকে তো নতুন করে এগুলি তৈরি করতে হবে, নতুন করে এগুলি চিন্তা করতে হবে। বাংলাদেশ তার ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করতে না পারে, প্ল্যানিং করতে না পারে, বাংলাদেশকে অনেক বিপদ সামনের সম্মুখীন হতে পারে। তখন আপনি কোথায় যাবেন?
দেশে বছরে গড় বৃষ্টিপাত প্রতি বছরে প্রায় ৮.৪ মিলিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। তবে বর্ষার আগে ও পরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও শীতকালে এর পরিমাণ ১.৩ মিলিমিটার হারে কমেছে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাবে ভবিষ্যতে খাদ্য ঘাটতির আশঙ্কা তীব্র হবে। আমরা ন্যাপ তৈরি করেছি, তারপর হচ্ছে বিসিসিএসবি তৈরি করেছি, কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্টেশনে যেতে পারিনি। অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করার জন্য যে অ্যাকাউন্টেবিলিটি, যে গভর্নেন্স থাকা উচিত ছিল, সেটা আমরা অ্যাভয়েড করেছি। ট্রাস্ট ফান্ডের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারেনি। প্রচুর মানুষ এখনো আছে ক্লাইমেট চেঞ্জ রিস্ক এক্সপোজ, তাদের কথা আমরা বলিনি। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সয়েল ওয়াটার প্ল্যান্ট নেক্সাস গবেষণা বলছে উপকূলীয় অঞ্চলের প্রায় ৩০% কৃষিজমি লবণাক্ততায় ভরা। এটি ভবিষ্যতে আরও বাড়ার শঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাকলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ। গোড়াগুলির পাশাপাশি ভাঙচুর করা হয়েছে গাড়ি, দোকান। সংঘর্ষে আহত হন পথচারী সহ 7 জন। গত রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর থেকে কয়েক দফায় সংঘর্ষের ঘটনার জেরে রাতে এক্সেস রোড এলাকায় অস্ত্র নিয়ে জড়ো হন শতাধিক ব্যক্তি। এরপর তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তাদের একটি পক্ষ গুলি ছোড়ে এবং 10-12টি মোটরসাইকেল ভাঙচুর করে। চট্টগ্রামের রাউজানে মুখোশধারীদের গুলিতে অন্তত 12 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 11 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া গ্রামের আসদ আলী মাতব্বরপাড়া মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, 20 থেকে 25 জনের একদল মুখোশধারী মহিউদ্দিন নামে এক বিএনপি কর্মীকে মারধর ও কুপিয়ে আহত করে। পরে এলাকার কিছু লোক এই ঘটনার প্রতিবাদ করতে এলে মুখোশধারীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় অন্তত 12 জন গুলিবিদ্ধ হন। বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের অনুসারীদের আধিপত্য বিস্তারের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম থেকে এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, গুলিবিদ্ধদের এখন পর্যন্ত সবশেষ শারীরিক অবস্থা নিয়ে জানাবেন, আর এই বিষয়ে কি কোনো মামলা হয়েছে কিনা, এলাকার কি অবস্থা এখন? দেখুন, আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড রয়েছে সেখান থেকে আমরা ঘুরে এসেছি এবং আমরা 3 জনকে সেখানে পেয়েছি। এর মধ্যে একজন হচ্ছে জসিমউদ্দিন, তার পায়ে গুলি রয়েছে। বাকি 2 জনের মাথা এবং হাতের শরীরের নানা জায়গায় ছড়রাগুলি যেটাকে বলা হয় সেই গুলি লেগেছে। এবং আমরা দেখছি 3 জনই আসলে এখন পর্যন্ত একেবারে শঙ্কামুক্ত অবস্থায় আছেন। জসিমউদ্দিন আমাদের সাথে কথাও বলেছেন। তিনি যেটি বলছেন সেটা হচ্ছে, গতকালকে রাত 9টার দিকে মহিউদ্দিন, তাদের প্রতিবেশী মহিউদ্দিন, সে তার কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিল। এই সময় মুখোশধারী বেশ কয়েকজন অতর্কিত তার উপর হামলা চালায় এবং এই হামলা চালানোর পর তাকে দেখার জন্য গিয়েছিল জসিমউদ্দিন এবং আরও কয়েকজন। তখন আসলে যারা মুখোশধারী সন্ত্রাসী ছিল তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং গুলি ছোড়ার ফলে তারা আসলে আহত হন। এবং আমরা দেখি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকালকে রাতে এখানে 11 জনকে নিয়ে আসা হয়েছিল। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে ইতিমধ্যে বাড়ি ফেরত গেছেন। আমরা ক্যাজুয়ালিটি ওয়ার্ডে যে 3 জনকে পেয়েছি তাদের মধ্যে 3 জনই, যেহেতু ক্যাজুয়ালিটি ওয়ার্ড থেকে এখনও পর্যন্ত অন্য ওয়ার্ডে রেফার করা হয়নি, সঙ্গত কারণে ধরে নেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে তাদের অবস্থা অনেকটাই স্থিতিশীল অবস্থায় আছে। এবং আপনি আরেকটা যে জানতে চাইছিলেন যে এই বিষয়ে কোনো মামলা, আসলে এখনও পর্যন্ত রাউজান থানায় এই বিষয়ে কোনো রকম মামলা হয়নি। আপনি জানেন যে আসলে 5 আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর চট্টগ্রামের যে রাউজান, সেখানে বিএনপির 2টি পক্ষের মধ্যে থেমে থেমে আসলে সংঘর্ষ হয়ে আসছিল। কিছুদিন পরপরই আমরা দেখছিলাম সেখানে সংঘর্ষে জড়াচ্ছিল 2টি পক্ষ। তারই ধারাবাহিকতায় গতকালকে রাত 9টার দিকে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষ পাড়া এলাকা নামে একটি জায়গা, সেখানে এই হামলার ঘটনাটি ঘটে এবং ঘটনা ঘটার পর সেখানে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর গিয়ে সেই এলাকাটিকে এখন নিয়ন্ত্রণে রেখেছে এবং
গতকালকে রাতের পরে আর কোনো রকমের সংঘর্ষ সংঘাতের ঘটেনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এখন পর্যন্ত যারা আছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে রিলিজ পেতে পারেন বলেও আসলে এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই সব কিছু মিলিয়ে বলা যায় যে রাউজানের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। হয়তো বেলা বাড়ার সাথে সাথে মামলার একই প্রক্রিয়া চলতেও পারে। এ হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমার কাছে গতকালকে রাউজানের যে সংঘর্ষ সেটির বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রামের রাউজানের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম রেজাউল করিম ও আওয়ামী লীগ কাউন্সিলরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হতে যাচ্ছে। দুর্নীতির বিস্তারিত নগরবাসীকে জানাতে এই উদ্যোগ বলছেন নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তবে এমন উদ্যোগে নাগরিক সেবা যাতে বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। 15 মাসের মেয়াদ নিয়ে সম্প্রতি আদালতের নির্দেশে মেয়র হিসেবে কাজ শুরু করেছেন বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। পরিচ্ছন্নতা, আলোকায়ন, ডেঙ্গু রোধ সহ নাগরিক সেবা বাড়াতে নানা উদ্যোগ শুরু করেছেন তিনি। খাল নালা পরিষ্কার, কর্পোরেশনের দোকানপাট, জমি বরাদ্দ, উন্নয়ন কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে সাবেক মেয়রের দুর্নীতির অভিযোগ তুলে ধরছেন নতুন মেয়র। ওয়ার্ড ধরে দুর্নীতির বিস্তারিত শ্বেতপত্র আকারে প্রকাশ করতে চান। 25টা দোকান থেকে অলরেডি 10 থেকে 12 কোটি টাকা লোপাট হয়ে গেছে এবং সেখানে সিটি কর্পোরেশন পুরা 1 বছরে টাকা পেত 1 লাখ টাকা গত 10 বছরে, অথচ সেখানে 50 থেকে 60 লক্ষ টাকা প্রতি বছর আয় করার কথা ছিল। কাজে এই যে একটা দুর্নীতি মেয়র এবং কাউন্সিলররা মিলে করেছে, আমি একে একে সব দেখতে পাচ্ছি। নতুন মেয়রের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। তবে এসব কাজ করতে গিয়ে নাগরিক সেবার কোনো ব্যত্যয় যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ তাদের। শ্বেতপত্র যদি প্রকাশ করতে চান প্রকাশ করতে পারেন, কিন্তু শুধু এটার পিছনেই উনি যেন এমন কোনো এফোর্ট না দেন যেটার জন্য জনগণের ওনার যে সময়টা ওনার কাছে প্রত্যাশা করছে সেই প্রত্যাশায় কোনো ঘাটতি হয়। গত নির্বাচনে বিজয়ী নগরীর সাধারণ ও সংরক্ষিত মিলে 55টি ওয়ার্ড কাউন্সিলরের সবাই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন, যাদের সবাই এখন পলাতক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় স্থানীয়রা তাকে আটক করে, পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় ছাত্র জনতা আন্দোলনে হত্যার অভিযোগে মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। গোলাম কিবরিয়া টিপু বরিশাল 3 আসন থেকে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। সাইকেল আর মোটরসাইকেলের পার্টস আমদানি করে সেগুলো দিয়ে অবৈধভাবে বানানো হচ্ছে ব্যাটারি চালিত রিকশা। রাজধানীর মিরপুর সহ 5 জায়গায় 1.5 শতাধিক কারখানায় প্রকাশ্যে তৈরি হচ্ছে এসব রিকশা। রাস্তায় চলাচলকারী অটোরিকশার বিচ্ছিন্নভাবে অভিযান না চালিয়ে কারখানাগুলোতে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যাটারি চালিত রিকশার কারখানার ছবি সংগ্রহে গেলে এভাবেই বাধা দেন মিরপুরের রূপনগরের এক কারখানা মালিক। পরে অবশ্য কথা বলেন ক্যামেরার সামনে। সাইকেলের বিভিন্ন পার্টস, চায়না ব্যাটারি ও বাইকের মোটর দিয়ে তৈরি করা হয় এসব ব্যাটারি চালিত রিকশা। এক একটি রিকশা বানাতে খরচ হয় 60,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। আর প্রতিদিন এসব রিকশা ভাড়া 300 থেকে 600 টাকা। অল্প পুঁজিতে আয় বেশি থাকায় সবাই ঝুঁকছেন এসব রিকশার দিকে। 50,000 টাকা 60,000 টাকা লোন তোলে, কিস্তি তোলে, তুইলে আবার তারা রিকশা নেয়, রিকশা কিনে নেয়। এছাড়া তাদের কোনো চাকরি আছে, তাদের কোনো কর্মস্থান আছে? অনুসন্ধানে জানা গেছে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা তৈরির বড় জায়গা কামরাঙ্গীর চর, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি ও খিলগাঁও। এসব এলাকাতেই পুরনো রিকশার নিচে ব্যাটারি বসিয়ে এসব ঝুঁকিপূর্ণ যান তৈরি করা হয়। যেই মালিক এই অবৈধ যানটি তার গ্যারেজে রাখলো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরদিকে সাইকেল পার্টস বা মোটরসাইকেল পার্টসের ডিক্লারেশন দিয়ে যেসব আমদানিকারক প্রতিষ্ঠান এসব গাড়ির যন্ত্রাংশগুলা আমদানি করে বেআইনিভাবে এই গাড়িগুলো তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সড়কে ধরপাকড় না করে কারখানাগুলিতে অভিযান চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে আসলে অনেকগুলি অংশীজন আছে, স্টেক হোল্ডার আছে,
সবাই যদি আসলে অ্যাক্টিভলি কাজ না করে এবং পরিকল্পনা যদি দীর্ঘমেয়াদী না হয়, আমরা দেখছি সমস্যা যখন জটিল হয়ে যাচ্ছে তখন আমরা এটা নিয়ে কথা বলছি, ততক্ষণে কিন্তু এটা আমাদের অনেকটা হাতের বাইরে চলে যাচ্ছে। অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য বলছে, ঢাকায় প্রতিদিন অন্তত 1000 ব্যাটারি চালিত রিকশা নতুন করে তৈরি করা হচ্ছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 বছর পর ফের চালু হচ্ছে বন্ধ থাকা চিনিকল। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে রংপুরের শ্যামপুর ও দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে উৎপাদন শুরু হবে। এরই মধ্যে কাজ শুরু করেছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের টাস্ক ফোর্স। এদিকে উত্তরাঞ্চলে শুরু হচ্ছে আখ মাড়াই। 2020 সালে কুষ্টিয়া, পঞ্চগড়, পাবনা, রংপুর, দিনাজপুরের 6টি চিনিকল বন্ধ করে দেওয়া হয়। আখ সংকট ও লোকসানের অজুহাত দেখায় আওয়ামী লীগ সরকার। তবে অভিযোগ আছে মূল কারণ ছিল এস আলম গ্রুপকে এসব মিল লিজ দেয়া। সমঝোতা স্মারকও হয় প্রতিষ্ঠানটির সাথে। তবে সরকার পতনের পর বাতিল হয় চুক্তি। বন্ধ মিলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রতিবেদন দিয়েছে টাস্ক ফোর্স। অনুমোদন পেলেই খুলবে রংপুরের শ্যামপুর ও দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিল। সেতাবগঞ্জ এবং শ্যামপুর চিনিকল চালানোর জন্য আগ্রহ প্রকাশ করেছি। শিল্প মন্ত্রণালয় যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করতেছে। আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরের অনুমোদন পেলেই আমরা এটা শুরু করে দেব। চিনি শিল্প বাঁচাতে বন্ধ সব মিল দ্রুত চালুর দাবি শ্রমিকদের। পাশাপাশি আখের দাম বাড়ানোরও তাগিদ তাদের। প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন একজন চিনি পরিবারের পক্ষ থেকে, যাতে বন্ধ মিলগুলা যেন আবার চালু করে। আমরা চাচ্ছি যেন মিলটা আরও বেশি চলে এবং মিলটা সুষ্ঠুভাবে চলে। দেশে বেসরকারি কোনো চিনিকল নেই। রাষ্ট্রায়ত্ত 15টি চিনি শিল্প কর্পোরেশনের অধীনে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে 1.5 মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা কাটিয়ে চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন খাত। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কয়েকদিন পর্যটক সমাগম কম থাকলেও সময়ের ব্যবধানে তা বেড়েছে। জেলার প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্ক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পর্যটকদের সমাগমে মুখরিত। সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার ও শনিবার পর্যটকদের ভিড় বেশি। খাগড়াছড়ির পাশাপাশি সাজেকেও বেড়েছে পর্যটক সমাগম। সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুই ও কংলাক পাড়ার অধিকাংশ কটেজ ও রিসোর্ট বুকিং হয়েছে। পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক থাকলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন মৌসুমে ভালো ব্যবসা হওয়ার আশা ব্যবসায়ীদের। পর্যটন খাত নিয়ে আরো জানাতে এই মুহূর্তে খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি খাগড়াছড়িতে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পরে এই মুহূর্তের পর্যটক সমাগম কেমন দেখছেন এবং পর্যটক এবং ব্যবসায়ীরা কি বলছে এই বিষয়ে? খাগড়াছড়ির পর্যটন থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে প্রায় 10 দিন, অর্থাৎ 5ই নভেম্বর থেকে কিন্তু পর্যটকদের আসা শুরু হয়েছে। আমরা দেখছি আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে এখানে পর্যটকদের ভিড় তো অনেকটা বেশি। এই মুহূর্তে আমরা রয়েছি সাজেক যাওয়ার জন্য। পর্যটকের যে স্টেশনটিতে মূলত এখানে দাঁড়াই সেটি হচ্ছে বাগাইহাট। সেখানে দেখছেন আপনি প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু সকাল থেকে সেখানে ভিড় করছে। অন্তত আমরা দেখেছি এই মধ্যে কিন্তু 2000-এর বেশি পর্যটক কিন্তু এখানে তারা সাজেকে যাওয়ার জন্য এখানে সমবেত হয়েছে। কিছুক্ষণ পরে অর্থাৎ সকাল 10টার দিকে এখান থেকে কিন্তু পর্যটকরা সাজেকের উদ্দেশ্যে যাবে। এবং আমরা প্রশাসনের সাথে কথা বলে যে বিষয়টা জেনেছি যে আসলে গত 1.5 মাসের নিষেধাজ্ঞার পরে এখানে কিন্তু যে পর্যটকদের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা কেটে পরে এখানে কিন্তু আসার পর্যটকদের যে আগমন সেটা কিন্তু বেড়েছে। যে কারণে আসলে দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে প্রতি শুক্র শনিবার গুলোতে বিশেষ করে এখানে কিন্তু পাহাড়ে যে পর্যটকদের ভিড় সেটা কিন্তু অনেকটাই বেশি। এবং আমরা দেখছি সাজেকে যে সমস্ত কটেজ রিসোর্ট গুলো রয়েছে সেগুলোতে কিন্তু অধিকাংশই কিন্তু একেবারে বলা যায় যে সেখানে কিন্তু রুম কিন্তু অধিকাংশ যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় কিন্তু বুকিং হয়ে গেছে। এবং একই অবস্থা খাগড়াছড়িতেও। খাগড়াছড়ির জনপ্রিয় যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো ছিল আলুটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ পর্যটকের ভিড় আমরা দেখেছি গত 10 দিনে। এবং সামনের দিনগুলোতে এই যে পর্যটকদের ভিড় সেটা আরো অনেকটাই বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখেছি সাজেকের যে রুলুই পাড়া বা কংলাক যে সমস্ত এলাকাগুলো রয়েছে, কংলাক
আপনার পাড়া, সেখানে অধিকাংশ রিসোর্টের অর্থাৎ যেগুলো মানসম্মত রিসোর্ট সেগুলো কিন্তু অধিকাংশ কিন্তু একেবারে বুকিং হয়ে গেছে। এই জায়গাটি আপনি দেখছেন বাঘাহাট আর্মি ক্যাম্পে পুরো এলাকাটি কিন্তু একদম পর্যটকের ঠাসা। সকাল থেকে কিন্তু এখানে পর্যটকদের যে ভিড় আমরা দেখছি, এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছে যে এখানে যে পর্যটকের যে গত 2 মাসে অর্থাৎ 1.5 মাসে যে ক্ষতিটা হয়েছে, এখন যদি পর্যটকদের যে ভিড়টা লক্ষণীয় আমরা দেখছি সেটা যদি ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে এখানকার যে ক্ষতিটা হয়েছে গত 1.5 মাসে সেটা অনেকটাই পুষবে। এবং আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে পর্যটকরা এসেছে এবং তারা কিন্তু অপেক্ষা করছে কিছুক্ষণ পরে তারা সাজেকের উদ্দেশ্যে। এবং পর্যটকরা আমাদের কাছে যে উচ্ছ্বাসটা প্রকাশ করছে, দীর্ঘদিন 1.5 মাসের মতো প্রায় বন্ধ থাকার পরে তারা যে বেড়াতে যেতে পারছে বা সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে, তারা সেটা স্বাগত জানিয়েছে। এবং পর্যটন ব্যবসায়ীরা যে প্রত্যাশাটা করেছে, তারা বলছে যে যদি এই যে অবস্থা সেটা যদি অব্যাহত থাকে তাহলে বা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, তাহলে এখানকার যে পর্যটনের যে ক্ষতিটা হয়েছে সেটা তারা পুষিয়ে উঠতে পারবে। অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত যে পর্যটন মৌসুম রয়েছে সেখানে কিন্তু তারা লাভের মুখ দিবে বলে পর্যটন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল খাগড়াছড়ি পর্যটন নিয়ে বাঘাহাট থেকে, অর্থাৎ সাজেক যাওয়ার যে স্পট রয়েছে বা বাঘাহাট থেকে, সেখান থেকে আমার কাছে সবশেষ। সময়ের আপনি সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি রাঙামাটিতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী হিমেল চাকমা। হিমেল, রাঙামাটির সাজেকে পর্যটক সমাগম সকাল থেকে কেমন দেখছেন আপনি, আর সেখানকার যে রুলুই বা কংলাক পাড়া আছে সেখানকার হোটেল মোটেল মালিকরা কি বলছেন এবারের ব্যবসা সম্পর্কে? আসলে রাঙামাটির যে ট্যুরিস্টদের যে অবস্থা সেটা হচ্ছে যে গত 1 নভেম্বর থেকে যখন রাঙামাটিতে পর্যটক আগমনের যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহারের পরে আমরা দেখি ধীরে ধীরে কিন্তু পর্যটকের সংখ্যা কিন্তু বাড়ছে। সেটা হচ্ছে রাঙামাটির বাঘাছড়ির যে সাজেক সেটার একটা বিষয়। সেখানে কিন্তু বর্তমানের যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে যেখানকার যে কটেজ মালিক সমিতির যে সভাপতি সুবর্ণ দেব বর্মন, তার সাথে আমার কথা হয়েছিল। তিনি বলছেন কন্টিনিউ বাড়তেছে, আগে যেভাবে যেখানে 50% সেখানে 70-80% পর্যন্ত তাদের রুম বুকিং হচ্ছে। তো আমি যদি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাঙামাটির পলয়েল পার্ক। এখানে হচ্ছে আমি হয়তো এখানে টুরিস্ট দেখাতে পারবো না, কিন্তু এখানে যে বিকালের যে দৃশ্যটা, এখানে কিন্তু টুরিস্টদের কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ হয়। আমি যদি আপনাকে দেখাই এখানে যে দৃশ্য দেখতে আছি, মূলত এখানে যে পলয়েল পার্কের বিকাল বেলায় রাঙামাটিতে টুরিস্টরা কিন্তু বর্তমানে কিন্তু তারা নৌভ্রমণে বের হয়েছেন। আমি যদি বলি তারা বর্তমানে মুন্সি আব্দুর রব স্মৃতিসৌধ, সুবলং ঝর্ণা এই সমস্ত এলাকায় তারা কিন্তু সকালবেলা তারা কিন্তু বের হয়ে চলে গেছেন। তো ঢাকার যখন সারাদিন যখন ঘুরার পরে যখন রাঙামাটি শহরে তারা আসছেন হোটেল মোটেলে যখন তারা উঠবেন, তখন বিকাল বেলায় তারা মূলত এই সমস্ত এই এলাকায় এসে কাপ্তাই নদীর যে পানির যে ঢেউ ওভারঅল মিলে কাপ্তাই নদীর মৃদু যে বাতাস সেগুলো তারা উপভোগ করে। এখানে কিন্তু বিকালে হাজার হাজার টুরিস্ট হয়। তো এখানে কি রাঙামাটি পর্যটন কর্পোরেশনের যিনি ম্যানেজার, যিনি অলোক বিকাশ চাকমা, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে টুরিস্টদের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। শুধু তাদের যে পর্যটনের যে ঝুলন্ত সেতু সেখানে তাদের প্রতিদিন হাজারের অধিক টুরিস্ট কিন্তু উঠতেছে। তো বর্তমানে যেটা হচ্ছে শুক্রবার শনিবার ছুটির দিনগুলোতে কিন্তু টুরিস্টদের সংখ্যা কিন্তু বাড়ছে, তিনি আমাকে বলছেন। তো সবকিছু মিলে রাঙামাটির যে প্রাকৃতিক দৃশ্য সেটা কিন্তু দেখার জন্য এই সময়টাতে যে মূলত প্রকৃতি প্রেমী এবং তারা কিন্তু এখানে আছেন এবং তরুণ পর্যটকরা এই সময় তারা বেশি না। তবে একটা বিষয় তারা বলছেন যে রাঙামাটির যে সারা দেশে যে যদি শিক্ষার্থীদের যদি পরীক্ষা যদি শেষ হয় সেক্ষেত্রে সংখ্যাটা কিন্তু আরো বাড়বে বলছেন। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির পর্যটনের সর্বশেষ অবস্থা। খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে পর্যটক সমাগমের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। যশোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা। এরই মধ্যে গাছ প্রস্তুতের কাজে ব্যস্ত সময় কাটছে তাদের। খেজুরের রস সংগ্রহের পর তা থেকে তৈরি হবে গুড়। সারা দেশেই শীতের আগমনী বার্তা। হেমন্তের কুয়াশা ভেজা সকালে চুয়াডাঙ্গার প্রতিটি গ্রামে গাছে গাছে রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা। কিছুদিন পরে কাটার পরে রস বেরাবে, তারপরে জাল দেওয়া হবে, গাছ ফিরা দেবো, কাটবো। কোনোদিন হচ্ছে 5 ভাড় হবে, কোনোদিন 6 ভাড় হবে। আরাম করতে করতে আস্তে আস্তে বৃদ্ধি হয়। রস সংগ্রহের জন্য মেহেরপুরেও চলছে খেজুর গাছ কাটা পরিষ্কারের কাজ। এরপর শীতের প্রায় 4 মাস ধরে চলবে খেজুরের রস সংগ্রহ। সেই রস জাল দিয়ে তৈরি করা হবে সুস্বাদু গুড়। পরিচর্যা করছি, কারণ সামনে শীত আসতেছে, রস নিতে হবে, গুড় তৈরি করতে হবে এবং বিক্রয় করতে হবে।
যশোরে বারবার বৃষ্টির কারণে এবার 1 মাস পিছিয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। ফলে এবার কম রস সংগ্রহ হবে বলে জানিয়েছেন গাছিরা। তো বর্ষা আছে তার জন্য দেরি হয়ে গেছে, গাছ তোলা যায়নি। তো এত বৃষ্টি হলে গাছ তুলি গাছ তো পচে যায়। ভালো একটা আয়ের উৎস, কিন্তু আমরা এবছরে সেই তেমন একটা ফল পাইনি। কৃষি বিভাগের হিসেবে জেলায় 4 লাখ খেজুর গাছ রয়েছে। এসব গাছ থেকে তৈরি হয় 3,500 মেট্রিক টন গুড়। প্রায় 100 জন গাছিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আওতায় আমরা প্রশিক্ষণ দিয়েছি কিভাবে নিরাপদ উপায়ে রস এবং গুড় সংগ্রহ করা যায়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুড়ের চাহিদা থাকে সারা দেশেই। সীমিতভাবে ব্যক্তি উদ্যোগে সামান্য গুড় রপ্তানি হলেও তা বাড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।